পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা হয়তো 11:30 ছুঁই ছুঁই। বরটাও আসার কোনো খবরই নেই। চৈত্র মাসে প্রায় শেষ দিক চলছে। আজকে হয়তো কাল বৈশাখী ঝড় উঠতে পারে। আমার আবার এই ঝড়ের সময়টা খুব বেশি ভয় লাগে। আর আজ বিয়ের প্রথম রাত আমার। মানুষটাকে আজই প্রথম দেখেছি। বিয়ের সময় আর দেখা হয়নি। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে। তিনি আমার জন্য কোনো খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্বের প্রভাবটা ঘটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না। খুব অস্বস্তি লাগছে। সেই 11টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদ। তার আচরণটা বুঝতে পেরেছি 8-10টা ননদের মতো তিনি নন। বাকিটা পরে বোঝা যাবে। মনে আশঙ্কা, শরীরটাও ভালো লাগছে না। মনে এত আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর। যদিও আমারও আছে তার প্রতি, তবুও সে যদি চাই আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 11:50। বাহিরে ঝুম বৃষ্টির সাথে অতি বেগে বাতাসও বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের। হুট করেই ঘরের দরজাটা খুলে কেউ একজন কাক ভেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বাক্স আর একটা শপিং ব্যাগ। দেখে বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম ইনি সেই মানব। আমার হাতে শপিং ব্যাগ দিয়ে বলে উঠলো, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। মুখ দিয়ে কোনো কথা না বলে বাহিরে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে আসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা সুতি ওয়ান পিস জামা, সাথে একটা প্লাজো আর সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুলে দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে? আর কিছু ভাবতে পারবো না। বেরিয়ে একেবারে জিজ্ঞেস করে নিলে জানা যাবে। এই মুহূর্তে আমি আমার কাজ করি। চেঞ্জ করে এসে দেখি উনিও ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন, সাথে একটা লুঙ্গিও পরেছেন। পুরোই বাঙালি। বডিটাও জোস বানিয়েছে। শ্যামবর্ণের মানুষটা মুখে তেমন দাড়ি নেই। থুতনিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট। ফোনে যেন কি যেন করছিল। এভাবে গলা ঝাঁকা না দিয়ে মুখে দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা? না তা না। তাহলে কিছু না। কিছু বলবেই? তাহলে বলো। আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে? উনি বললেন, বিয়ের সময় তোমার অস্থিরতা দ্বারাই বুঝতে পেরেছি। অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল, তবে বসতে আনিজি ফিল করাটা। বসা থেকে উঠে টেবিলের উপর থাকা বাক্সটা খুলে আমার কাছে ডাকলো। একটা কেক রাখা। শুভ জন্মদিন মিস অনু। অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা জানলো কি করে যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন? পরপর দুইটা বিষয় আমায় বিস্মিত করে দিয়েছে। সরি, তোমাকে একটু বেশি ওয়েট করতে হয়েছে। শুধু কেকটা হলে বন্ধুদের বললে ওরা না হয় নিয়ে আসতো, তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা তো ওদের দিয়ে আনাতে পারি না। আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন? নিকানামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল। ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে। লোকটার কথা বলার অঙ্গভঙ্গি গুলো দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়ার কি সত্যিই নাকি তাকে আমার মনে ধরেছে? কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিলাম। শোনো, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমানোর দরকার। আপনি ঘুমাবেন না? দুজন ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা নেই আমার। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। লোকটা কোলবালিশটাকে জড়সড় ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন এটাই তার স্ত্রী, আমি কেউ না। তবে যাই হোক, অসম্ভব সুন্দর লাগছে তাকে। ইচ্ছে করছে গালে একটা চুমু খাই, বাট খাইতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে আছি, কুনকুন করে গান গাইছে। নিজেকে অনেকটাই খুশি খুশি লাগছে। কেন লাগছে তা জানি না। সকাল 6:30 লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। শাশুড়ি মা খেয়ে যেতে বলল, তবে খেলো না। শাশুড়ি মা কাজ করছে, উনি ডেকে ওনার পাশে বসালেন। খারাপ লাগছে নাকি বৌমা? না। কিছুটা কাপা কাপা গলায় বলল, নতুন জায়গায় নতুন মানুষ, কাউকে চিনি না। শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম বাক্যের কথাটি আমার সাথে বলল।
কি একটা প্রশ্ন? বুঝলে বৌমা, তুমি হয়তো মুখে না বলছো, তবে আমি বুঝতে পারছি। এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ বউ হয়ে এসেছিলাম। আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করেছে। একটা সময়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে চেও না। শাশুড়ি চেহারাই দিকে তাকিয়ে রইলাম। কি বললেন উনি বুঝতে চেষ্টা করছি। বুঝতে পারোনি তো? জানো, আমার ছেলেটা অতি দুষ্টু আবার গম্ভীর। ওকে বোঝা আমার বড় দায়। কোনো দায়িত্বে তার বাবার দিক থেকে কম নয়। বাড়ির সবটা সে সামলে নিতে পারবে। তুমিও শুধু ঘরটা সামলাতে পারলেই হবে। ধীরে ধীরে সব বুঝে যাবে। মাথা ঝাঁকিয়ে আমি সম্মতি পোষণ করলাম। ওই যে লবণের কৌটোটা দাও তো। শোনো বৌমা, আমার ছেলেটি রুটিগুলো পাতলা আর গোল সাথে নরম খেতে পছন্দ করে। তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা। আজ বলে দিলাম, মনে রাখবে কথাটা। কিন্তু সে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেন্সিটিভ, নিজের মতো করে খাই। লোকটার ব্যাপারে প্রথম কোনো কথা জানলাম তার অভ্যাসের। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত। ভালো বটে, না হয় এরকম সান্ত্বনা হয়তো কোনো শাশুড়ি তার পুত্রবধূকে প্রথম দিনেই দেয় না। ওনার কথাগুলো শুনে মনের মাঝে একটা ডিপ্রেশন গুলো থাকা কিছুটা কমেছে। হুট করে একটা বাচ্চা মেয়ে, বয়স 6 কি 7 বছর হবে, দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ওই উঠো। শাশুড়ির সামনে বসা আমি। হোনা, তুমি এটা কি করছো? ওই সতী, তুমি কথা বলবা না? আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো, তুমি কথা বলার কে? যাও যাও বোমা, ওর সাথে যাও। ও হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলের মা, অর্থাৎ তোমার ননদীর মেয়ে। তোমাকে আরো একটা ইন্ট্রোডাকশন দিতে হবে না। আর আমি তোমার পরিচয় জানি। চলো তো মামি। মেয়েটার মুখের ভাষার মাধুর্যতা দেখে আমি অবাক। কত সুন্দর করে কথা বলে এতটুকু বাচ্চা একটা মেয়ে। তোমার নাম কি গো আম্মু? সাদিয়া ইসলাম স্বপ্নীল। মামা আমাকে নীলু বলে ডাকে। তবে তুমি যে আম্মু বললে, না মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে। আর আমার নাম? আমাকে থামিয়ে দিয়ে সে বলে উঠল, ও রিমা, তুমি জানলে কি করে? তোমাকে প্রথম দেখাতে আমি আর আম্মুই গেছিলাম। জানি মামা আম্মু জিজ্ঞেস করেনি তার পছন্দ হয়েছে কিনা তোমাকে আমাকে জিজ্ঞেস করেছিল যে মামি হিসেবে তোমাকে পছন্দ হয়েছে কিনা। তুমি তো আমাকে চিনার কথা, চিনলে না। চিনবে কি করে? বাবু তার কি লজ্জা। আর লজ্জায় তো উনি মাথাটাও তুলতে পারে না। কোনো কথা না বলে এই পাকনা বুড়িটার কথাগুলো শুনছি আর অবাক হচ্ছি। কি মামাকে খুঁজছো? না তো। এইটুকু বাচ্চা মেয়েটা আমাকে কি লজ্জাটাই না দিল। ও বুঝলো কি করে আমার মন তাকে খুঁজছে? খুঁজেও লাভ নেই। ভাই আমার এখন প্রচন্ড ব্যস্ত। বাসায় সাধারণ কোনো মেহমান আসলে খাতিরদারিতে কমতি রাখে না। আর সেখানে তো তোমার বাড়ি থেকে আজ নতুন মেহমান আসবে, এখানে কোনো কমতি রাখবে কি করে বলো তো ভাবি? ননদি রুমে ঢুকতে ঢুকতে কথাটা বললো। হাতে একটা নাস্তার ট্রে, মানে উনি তো বোধহয় নাস্তাটাও করেনি। আর আগে তুমি নাস্তা করো, আমার মামা খিদে সহ্য করতে পারে না, ঠিক খেয়ে নেবে। ট্রেতে রাখা একটা পিঠা হাতে তুলে নিয়ে বলল নীলু। ও, রুমে নীলুর সাথে কথা বলছি, ভালোই লাগছে পুচকিটার সাথে কথাগুলো শুনতে। আর জিজ্ঞেস করলাম, তোমাকে এতটা সুন্দর করে কথা বলা শিখিয়েছে কে? সে বলল, তার মামা তাকে প্রতিদিন রাতে পড়তে বসায়, সেখান থেকে নতুন নতুন শব্দ শেখায় তাকে। বাবার বাড়ি থেকে অনেক লোকজনই আসলো, মা আসেনি শুধু। ভাইটা এসে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কিরে কাঁদিস কেন? তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। সবসময় তো বলতি আমার বিয়ে হলে শান্তি। ভাইটা আর কিছু বলেনি, ও বেরিয়ে গেল রুম থেকে। হয়তো আমার সামনে অশ্রুপাত করতে চাইনি। বাবা এই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে। সকালে ঘুম থেকে ওঠার পর হাতে এই মাত্র লোকটার সাথে দেখা মিলল। মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। ননদীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, যা বুঝলাম আমি, উনি হয়তো নিজের সব দিকটা সামলিয়েছেন। এখানে তো দেখছি অনেকেই আছে, তারা কি পারতো না এই কাজগুলো সামলাতে? ভাইয়া দেয়নি কেন? কোনো মেহমানের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায়, এতে তো আমাদেরই বদনাম, তাই না? তাই ভাইয়া নিজেই সব দিক সামলাচ্ছে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। ও, রাতে সব কাজ শেষে উনি রুমে আসলেন 11টায়। রুমে থাকলে সময়ের এই হিসেবটা রাখা যায় ভালো। ঘরে দেওয়ালে একটা দেওয়াল ঘড়ি আছে বলে। কেমন আছো? মাথা ঝাঁকিয়ে উত্তর দিলাম। মুখে কি কেউ কষ্টেপ লাগিয়ে দিয়েছে? না তো। তাহলে মুখে উত্তর না দিয়ে মাথা জাগাচ্ছ কেন? এমনি। শরীরটা কেমন? এই তো ভালো। বারান্দায় চলো। কেন? জ্যোৎস্না বিলাস করবো? কেন, কোনো অসুবিধা আছে? না না,
উৎফুল্ল হয়ে আমি বললাম, আমার তো এটাই চাওয়ার বরের সাথে প্রতি রাতে জ্যোৎস্না বিলাস করা, চাঁদনি রাতে তার হাতে হাত ধরে হাঁটা। কিন্তু কথা হলো, উনি বুঝলেন কি করে যে আমার জ্যোৎস্না দেখতে ভালো লাগে? বারান্দায় একটা টুল রাখা, অনেকটা লম্বা আবার চওড়াও। চাইলে একটা মানুষ এখানে শুয়েও থাকতে পারবে। কিছু ফুল গাছ আছে, ফুল ফুটেছে, সুন্দর ঘ্রাণ ভেসে আসছে নাকে। হুট করে উনি একটা কথা বলে উঠলেন, তোমার কি কোনো নামটা বললে না কিন্তু। আমার নামটা না হয় এখন নাই বা জানেন, এখন জানলে কি হবে? এতদিন যে জানতেন না, তখন কি কিছু হয়েছে? তাই এখন না জানলেও কিছু হবে না। এক মন কাড়া হাসি দিলেন উনি। চাঁদের আবছা আলোয় তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার ফোনটা কই? কেন রুমে নিয়ে আসো তো। ফোনটা এনে ওনার হাতে দিয়ে ওনার পাশেই দাঁড়িয়ে আছি, বসো ওখানটাই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ওনার পাশেই বসতে বললেন। একটু দূরে থেকে ফোনের স্ক্রিনে দিকে নজর দিতে চেষ্টা করছি। ব্যাপারটা মনে হয় ওনার চোখ এড়ালো না। হুট করেই আমার কোমরে হাত দিয়ে এক হ্যাঁচকা টানে ওনার শরীরের সাথে মিশিয়ে বসালেন আমায়। আমার স্পর্শ তোমার জন্য অস্বাভাবিক কিছু না, তোমাকে অশালীন কিছু করছি না আমি। অন্তত একটু ছোঁয়া তো পেতে পারি না কি? বেটা এত লজ্জা কেমনে দিতে জানে নিজেই জানে না হয়তো। আমারও যে ওনাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে তা কিন্তু নয়। দেখতে চাইছিলে না আমি কি করছি? দেখো, ফোনের স্ক্রিনটা আমাকে একটু আমার দিকে এগিয়ে দিয়ে একটা নাম্বার টাইপ করছেন। ওনার শরীরের সাথে আমার শরীরটা লেগেই আছে। আমার কাছেই তো ভালোই লাগছে, জানি না ওনার কাছে কেমন লাগছে। হয়তো ওনার কাছেও ভালো লাগছে, তাই তো এতটা কাছে উনি আমায় টেনে নিয়েছেন। বাহ, নাম্বারটাও সেভ করা হয়নি। উনি তার ছেলের হাসি দিয়ে বললেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, কার নাম্বার? এই যে আমার মুখের সামনে ফোনের স্ক্রিনটা তুলে ধরলেন। বাহ, নিজের নাম্বারটা আমার ফোনে বর নামে সেভ করে দিলেন। তবুও নামটা বললেন না কেন? এই নামে ডাকতে বুঝি কোনো অসুবিধা হবে? না না, অসুবিধা কেন হবে? আমি তো এটাতেই ডাকবো সর্বজনম। তাই? একটু খুশি হয়ে বললেন উনি। তাই? তবে তবে কি? নাম জানার আক্ষেপটা রয়ে গেল। এতটা আক্ষেপ থাকতে নেই, বুঝলে? তবুও মাঝে মাঝে কিছু আক্ষেপ থাকতে হয়, এতে মনের মাঝে একটু ভালো লাগা কাজ করে। শোনো না, বলুন, অধিকার চাই। কিসের? তোমাকে ছুঁয়ে দেখার। জোর করে চাই না কিন্তু। তো কিভাবে চান? তোমার ইচ্ছেই, বিশ্বাসে, ভালোবাসায়। দুদিনে ভালোবাসা যায়? যায় না, তবে আমি যে এখনই যাচ্ছি তা কিন্তু নয়। আর তুমি যে ছুঁয়ে দেখার কথা ভাবছো, আমি কিন্তু সেই ছুঁয়ে দেখার কথা বলছি না। তাহলে কোনটার কথা বলছেন তাহলে? তোমাকে জড়িয়ে ধরার। চুপ করে রইলাম। লোকটা যে এমন কিছুর কথা বলছে ভাবতেই পারিনি। চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ। আমার দিকে পুরোটা ফিরে বসলো। লজ্জায় তো আমি শেষ, মাথাটা নিচু করে আছি। দেখি, একটু তাকাও তো আমার দিকে। আমার থুতনিতে হাত দিয়ে মাথাটা উঁচু করে নিলেন। আমি নিশ্চুপ। লজ্জা নারীর ভূষণ, বিষয়টা তোমায় মানায় তো বেশ। উনি রোমান্টিক স্বরে বললেন এই কথাটা। ইস, আর কত উনি লজ্জা দিবেন? এমনিতেই আমি সেদিকে উনি শুধু লজ্জাই দিয়ে যাচ্ছেন। একটা কথা মনে আছে তোমার? আমার মুখে এসে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বললেন এই কথাটি। কি কথা? আমাদের কিন্তু বাসর হয়নি। ও মা গো, আমি শেষ। এই এই কেউ আমারে এক গ্লাস পানি দিয়ে খাইয়া বেহুশ হয়ে যায়। লজ্জায় আমি শেষ। উনি দুষ্টুমি স্বরে বললেন, করে নিব নাকি? এই না না বলেই আমি এক ভোর দৌড় দিলাম, কিন্তু দৌড়াতে আর পারলাম কই। আমার হাত টেনে ধরে ফেললেন উনি। বসা থেকে দাঁড়িয়ে পড়লেন। আরে মিস, পালাচ্ছেন কই? আজ তো তোমার রক্ষে নেই। বলেই আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন আলতো করে। কাল থেকে আজ পর্যন্ত ওনার প্রতি যতটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, তার সব দেখি এক নিমিষে ওনার বলা এই এক বাক্যে শেষ হয়ে গেল। ওনাকে বিষের মতো লাগছে, অসহ্য লাগছে। মনে হচ্ছে উনিও নিজেকে আমার কাছে পুরুষ বলে প্রমাণ করবেন। কিন্তু এতে আমার বিন্দু মাত্র বেডরুম থাকতো না যদি না আমি অসুস্থ থাকতাম। উনি তো জানেন ব্যাপারটা, তবুও কেন চাচ্ছেন এসব করতে? তাহলে উনিও কি 8-10টা পুরুষের মতো বউয়ের কাছে চাহিদা পূরণ করতে আসবেন? বউয়ের ইচ্ছার কোনো দাম দিবেন না? গতকাল রাতে তাহলে শুধুমাত্র তার সহানুভূতিটাই ছিল? ইচ্ছে করছে ওনাকে এক ধাক্কায় আমার সামনে থেকে সরিয়ে আড়াল হয়ে যেতে, ওনার কাছ থেকে। তবুও যেতে পারছি না। একটা শেকলে বাঁধা আমি। অসহায় দৃষ্টিতে ওনার চোখের দিকে চেয়ে আছি। ওনার চোখে আমি নেশা
নেশা দেখতে পাচ্ছে, কিন্তু কিসের নেশা আমি বুঝতে পারছি না। কি গো, ভয় পেলে মনে হচ্ছে? একটা হাসি দিলাম, ভয় নয়, কিছুটা ঘৃণা কাজ করছে। ভাবলে কি করে তোমার কাছে এত সহজে আমি চাইবো তোমার শ্রেষ্ঠ সম্পদটা? আমি জানি তুমি অসুস্থ, তবুও কেন? আরে পাগলি, কিছুটা হলেও তো ভালোবাসি, এতটা অমানবিক আমি নই। হ্যাঁ, আর তবে হ্যাঁ, সবটা না চাইলেও কিছুটা হলেও তোমার কাছে যাই। কথাগুলো বলতে বলতে আমার কোমরে হাত দিলেন, রীতিমতো আমার কোমরে তার আঙুলে দিয়ে স্লাইড করছেন। এখন ওনার স্পর্শ আমার কাছে খারাপ লাগছে না, অনুভব করছি ওনার প্রতিটা স্পর্শ আমার পুরোটা শরীর শিহরিত হয়ে উঠছে। চোখ বন্ধ করে আছি, উনি আমার কপালে একটা চুমু খেলেন, বন্ধ চোখের পাপড়িতে দুগালে দুটো ঠেসে চুমু খেলেন। ভালোই লাগলো, আরো কয়েকটা চুমু যেন খান উনি, এই প্রার্থনা করছে মনে মনে। কিন্তু না, উনি আমার কাছে মুখটা এনে বললেন, ঘুমাবে না? হুম, ধুর, ভালো লাগে না, আর কয়টা দিলে কি হতো? হেঁটে বিছানার দিকে যাব, তখনই উনি আমাকে টান দিয়ে পাজাগুলো করে তুলে নিলেন। ইস, কি লজ্জা! এত এত গুলা ভালো লাগা, লোকটা এত রোমান্টিক কেন? বিছানায় আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়লেন। ইস, ঘুম যেন আসছেই না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনের মাঝে হানা দিচ্ছে। ইস, তখন ওনার সম্পর্কে কতটা খারাপ ভাবনায় না ঢুকে গেলাম। ভাবতে অপরাধী মনে হচ্ছে নিজেকে। ঘুম আসছে না দেখে এপোস ওপোস করছি, দেখে উনি হুট করে আমাকে, এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে, সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন, এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।